আমরা এখন মেলাস ল নিয়ে আমরা আলোচনা করব। মেলাস লর মাধ্যমে সর্বপ্রথম পোলারাইজেশনের ইন্টেন্সিটি আমরা প্রুফ করতে পেরেছিলাম। সো একটু এই কনসেপ্টটা আমরা একটু আগে আলোচনা করে আসছি। সো আমরা আর একটু ডিপলি এখানে আলোচনা করব এবং রিলেটেড টু ইন্টেন্সিটি একটু খেয়াল করে দেখো। এই সোর্স থেকে যখন আলোর ভাইব্রেশনগুলো যখন নির্গত হচ্ছে পোলারাইজারের উপর দিলে পরে আমরা জানি যে সেটার যে সরলাক্ষ আছে সেই সরলাক্ষের ভিতর দিয়ে সে শুধুমাত্র একটা ভাইব্রেশনকে পাস করতে দিবে। এবং একটু আগে আমরা জেনে আসছি যে যেহেতু ভাইব্রেশনগুলির শুধুমাত্র ভার্টিক্যাল কম্পোনেন্টটাকেই সে পাস করতেছে, এখন পোলারাইজারটা যদি হরিজন্টালি যদি এভাবে থাকতো, পোলারাইজারটা যদি হরিজন্টালি যদি এরকম ভাবে থাকতো, তাহলে আমার সোর্স অফ লাইটের যে ভাইব্রেশনগুলি ছিল বিভিন্ন ডাইরেকশনে সেই ভাইব্রেশনগুলি শুধুমাত্র সে হরিজন্টাল কম্পোনেন্টগুলি পাস করতো, তাই না? হরিজন্টাল কম্পোনেন্টগুলি পাস করতো। সো পোলারাইজারটাকে তুমি যেভাবেই রাখো না কেন, ফার্স্ট পোলারাইজেশনের পর তার ইন্টেন্সিটিটা আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটির তুলনায়, প্লেন পোলারাইজড লাইটের ইন্টেন্সিটিটা আনপোলারাইজড লাইটের ইন্টেন্সিটির তুলনায় অর্ধেক হয়ে যাবে, কারণ সে শুধুমাত্র একটা কম্পোনেন্টকে পাস করতে পারতেছে, বাদ বাকি কম্পোনেন্টগুলোকে সে আটকে দিতেছে। তার মানে অর্ধেক কম্পোনেন্ট, টোটাল ভাইব্রেশনের অর্ধেক কম্পোনেন্টকে সে পাস করতে পারতেছে, বাদ বাকি অর্ধেক কম্পোনেন্টকে সে আটকে দিচ্ছে, যার কারণে সেখানে আমাদের ইন্টেন্সিটিটা এটার তুলনায় অর্ধেক হয়ে যাবে। ওকে, ফাইন। অ্যানালাইজারের যে সরলাক্ষটা, সেই সরলাক্ষটা যদি পোলারাইজারের সরলাক্ষের যদি প্যারালালি থাকে, তাহলে পোলারাইজার থেকে যে আমরা প্লেন পোলারাইজ লাইটটা পাইছি, অ্যানালাইজারের ভিতর দিয়ে পাস করার পরে আমরা সেম প্লেন পোলারাইজ লাইটটা পাবো এবং এটার ইন্টেন্সিটিটা অবশ্যই I1 এর সমান হবে। এখন সেকেন্ড কেসে আমরা দেখতেছি প্লেন পোলারাইজ লাইট, তার মানে আমাদের এক নাম্বার পোলারাইজার থেকে যে প্লেন পোলারাইজ লাইটটা পাস হয়েছে, যখন এই প্লেন পোলারাইজ লাইটটাকে আমরা অ্যানালাইজারের উপর যখন স্থাপন করব বা সাপ্লাই দিব, তখন অ্যানালাইজারের যে সরলাক্ষটা এখন আর পোলারাইজারের সরলাক্ষের সাথে অ্যানালাইজারের সরলাক্ষ এখন আর প্যারালালি নেই, এখন সে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে। যেহেতু সে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে গেছে, তাহলে প্লেন পোলারাইজ লাইটের যে ভাইব্রেশনগুলি ছিল সেই ভাইব্রেশনের শুধুমাত্র থিটা ডিগ্রির কম্পোনেন্টগুলোকে সে পাস করতে সক্ষম হবে। তাহলে এই প্লেন পোলারাইজ লাইটের বিস্তার যদি এ হয় বা অ্যামপ্লিটিউড যদি এ হয়, তাহলে থিটা ডিগ্রি কোণে ঘূর্ণায়মান অ্যানালাইজারের ভিতর দিয়ে সে যে কম্পোনেন্টটাকে পাস করবে, সেই কম্পোনেন্টের যে বিস্তারটা বা অ্যামপ্লিটিউডটা হবে সেটা হবে এ কস থিটা। তার মানে থিটা ডিগ্রি কোণে সরলাক্ষের ভিতর দিয়ে সে শুধুমাত্র এই ভাইব্রেশনের থিটা ডিগ্রির কম্পোনেন্টটাকে সে পাস করতে পারবে এবং তার অ্যামপ্লিটিউড হবে বা বিস্তার হবে এ কস থিটা। এবং যেহেতু তার বিস্তারটা এর তুলনায় কম, যার কারণে তার ইন্টেন্সিটিটাও এর তুলনায় কমই হবে, কারণ আমরা জানি ইন্টেন্সিটি সমানুপাতিক এ স্কোয়ার। তাহলে ইন্টেন্সিটি সমান সমান কে এ স্কোয়ার। এখন এটাকে যদি আমি I1 ধরি, যেটা কিনা I0/2 এর সমান, তাহলে যখন অ্যানালাইজারের ভিতর দিয়ে এটা পাস করতেছে তখন I2 হবে কে এ, আমি এটাকে এ প্রাইম ধরি, এ প্রাইম কে এ প্রাইম স্কোয়ার। অ্যানালাইজার ভিতর দিয়ে যে কম্পোনেন্টটা চলে আসতেছে সেই কম্পোনেন্টের যে ইন্টেন্সিটিটা, সেই ইন্টেন্সিটিটা হবে কে এ প্রাইম স্কোয়ার। তা ভালো কথা, কে এ প্রাইমের মান কত? এ কস থিটা তার হোল স্কোয়ার। তাহলে লেখা যায় কে এ স্কোয়ার কস স্কোয়ার থিটা। কে এ স্কোয়ার মানে কি? কে স্কোয়ার মানে হচ্ছে I1, তার মানে হচ্ছে I1 কস স্কোয়ার থিটা। তার মানে I1 এর মান আবার কত? I0/2 কস স্কোয়ার থিটা। তার মানে I2 সমান সমান I0/2 কস স্কোয়ার থিটা। এটাই হচ্ছে মেলাস ল। তাহলে মেলাস লটা কি? মেলাস লটা হচ্ছে যে P
প্লেন পোলারাইজ লাইটের যে ইন্টেন্সিটিটা হবে সেই ইন্টেন্সিটিটা হবে পোলারাইজারের সরলাক্ষের ঘূর্ণায়মান কোণের কজ স্কয়ারের সমানুপাতিক। এটাই হচ্ছে ম্যালাস ল। এটাই হচ্ছে ম্যালাস ল। তার মানে ম্যালাস ল ডেফিনেটলি কোন একটা প্লেন পোলারাইজ লাইটের ইন্টেন্সিটি সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা দেয়। তাহলে আমরা থার্ড কেসে দেখি। থার্ড কেসে হচ্ছে সোর্স অফ লাইট। সোর্স অফ লাইট থেকে বিভিন্ন ভাইব্রেশনের বা আলো নির্গত হচ্ছে, সেখান থেকে আমরা এখানে প্লেন পোলারাইজ লাইট পাচ্ছি। অ্যানালাইজারটা যদি থিটা কোণে ঘুরে থাকে তাহলে সেক্ষেত্রে I2 সমান সমান I1 cos স্কয়ার থিটা, এবং এখান থেকে আমরা দেখতে পারি I0/2 cos স্কয়ার থিটা। এটা হচ্ছে আমার সেকেন্ড ইন্টেন্সিটি। এখন পোলারাইজারটাকে বা অ্যানালাইজারটাকে যদি ইনিশিয়াল পোলারাইজারের এক্সিসের সাথে যদি সমকোণে স্থাপন করি তাহলে কি হবে? এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল। আমি এটাকে 1 নাম্বার ইনসিডেন্ট, 1 নাম্বার সরলাক্ষ ধরি। এটা হচ্ছে আমাদের 2 নাম্বার সরলাক্ষ। এখন এটা হচ্ছে আমাদের 3 নাম্বার সরলাক্ষ। একের সাপেক্ষে দুইটা থিটা ডিগ্রি কোণে ঘুরে গেছে। আমরা থিটা ডিগ্রি কোণে ঘূর্ণনের কারণে সেখানে আমরা ইন্টেন্সিটিটা পেয়েছি এরকম। এখন 2 এর সাপেক্ষে 3টা 90 মাইনাস থিটা ডিগ্রি কোণে ঘুরে গেছে। কেন 90 মাইনাস থিটা? কারণ এটা যদি থিটা হয়, এটা টোটালটা হচ্ছে 90 ডিগ্রি, এটা যদি থিটা হয় ডেফিনেটলি আমার এতটুকু হবে 90 মাইনাস থিটা। যদি 90 মাইনাস থিটা কোণে ঘুরে যায়, ম্যালাস ল থেকে আমরা কি জানি? এটা হচ্ছে 3 নাম্বার ইনসিডেন্ট। তাহলে I3 হবে I2 এর সাপেক্ষে cos স্কয়ার থিটা, I2 ইনটু cos স্কয়ার থিটা। এই যে আমরা I2 পেয়েছিলাম, I2 সমান সমান I1 cos স্কয়ার থিটা। তার মানে আমার ইন্টেন্সিটিটা হচ্ছে তার পূর্ববর্তী ইন্টেন্সিটির সাথে cos স্কয়ার থিটা গুণ। তাহলে I3 টা হবে তার পূর্ববর্তী ইন্টেন্সিটির সাথে cos স্কয়ার থিটা গুণ। এখন এখানে থিটার পরিবর্তে কত হবে? কারণ এই সরলাক্ষটা এখন কত ডিগ্রি কোণে ঘুরে গেছে? আগের অবস্থানের সাথে কত ডিগ্রি কোণে ঘুরে গেছে? 90 মাইনাস থিটা কোণে। এটা আগের অবস্থানের সাথে কত ডিগ্রি কোণে ঘুরে গেছিল? থিটা ডিগ্রি কোণে, যার কারণে cos স্কয়ার থিটা ছিল। আর এখন আমার পোলারাইজারটা আগের অবস্থানের সাথে কত ডিগ্রি কোণে ঘুরে গেছে? 90 মাইনাস থিটা ডিগ্রি কোণে। তার মানে এখন হবে আমাদের cos স্কয়ার 90 মাইনাস থিটা। তাহলে I2 এর মান কত? I2 এর মান হচ্ছে I0/2 cos স্কয়ার থিটা, আর 90 মাইনাস থিটার জন্য হচ্ছে sin থিটা, আর স্কয়ারের জন্য হচ্ছে স্কয়ার। তাহলে এখান থেকে লেখা যায় I0/2 ইনটু 1/4 ইনটু 4 sin থিটা, sin স্কয়ার থিটা, cos স্কয়ার থিটা। তার মানে হচ্ছে I0/2 I0/8 sin 2 থিটা স্কয়ার। তার মানে হচ্ছে I3 সমান সমান I0/8 sin স্কয়ার 2 থিটা। I3 সমান সমান I0/8 sin স্কয়ার 2 থিটা। ওকে, আচ্ছা। তাহলে এই ইন্টেন্সিটিটা আমরা সর্বোচ্চ কখন পাবো? I3 আমাদের ম্যাক্সিমাম হবে কখন? যখন sin স্কয়ার 2 থিটাটা ম্যাক্সিমাম হবে। sin স্কয়ার 2 থিটা ম্যাক্সিমাম হবে যখন +1 পাবো। sin 2 থিটা ম্যাক্সিমাম হবে যখন +1 পাবো। তার মানে sin 2 থিটা সমান সমান sin 90 ডিগ্রি, 2 থিটা সমান সমান 45 ডিগ্রি, থিটা 2 থিটা সমান সমান 90 ডিগ্রি, তার মানে থিটা সমান সমান 45 ডিগ্রি। তার মানে সরলক্ষটা যদি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি ঘুরে যায় তাহলে সেক্ষেত্রে আমাদের I3 এর যে মানটা, সেই I3 এর মানটা আমরা ম্যাক্সিমাম পাবো। I3 এর মানটা আমাদের ম্যাক্সিমাম হবে। I3 এর মানটা আমাদের ম্যাক্সিমাম হবে। তাহলে এই যে থিটাটা ছিল, সেই থিটাটা যদি 45 ডিগ্রি কোণে ঘুরে যায় এবং 3 নাম্বার ইনসিডেন্টে সেটা যদি আবার 45 ডিগ্রি কোণে ঘুরে যায় তাহলে এখানে I3 এর ইন্টেন্সিটিটা আমার সর্বোচ্চ হবে। কথা ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের ম্যালাস ল। ম্যালাস লটা বেসিক্যালি এটা আমরা একটু এক্সটেনশন আমরা একটু ব্যবহার করলাম। এটাই হচ্ছে আমাদের ম্যালাস ল। ফাইন।
এখন আমরা আলো সমাবর্তনের আরো কয়েকটা স্টাডি আমরা দেখব। রিফ্লেকশনের মাধ্যমে আলো সমাবর্তন বা প্রতিফলনের মাধ্যমে আলো সমাবর্তন, তারপর হচ্ছে স্ক্যাটারিং এর মাধ্যমে আলো সমাবর্তন, তারপর হচ্ছে দ্বৈত প্রতিসরণের মাধ্যমে আলো সমাবর্তন। এই টপিকগুলো আমরা একটু আলোচনা করব। পোলারাইজেশন বাই রিফ্লেকশন বা আলোর প্রতিফলনের মাধ্যমে আমরা কিভাবে পোলারাইজেশন বা আলো সমাবর্তন সংঘটিত হয় সেটা আমরা দেখব, এবং এটার থেকে আমরা ব্রুস্টার্স অ্যাঙ্গেল এবং ব্রুস্টার্স ল সম্পর্কে আমরা আলোচনা করব। তো একটু খেয়াল করে দেখো, আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যমে আপাতিত হয় তখন কিন্তু আলোর 3 ধরনের ঘটনাই ঘটে। কিছু আলো প্রতিফলিত হয়ে যাবে, কিছু আলো প্রতিসরিত হবে এবং কিছু আলো অ্যাবজর্বড হবে। এখন কথা হচ্ছে যে যখন আলো কোনো একটি স্বচ্ছ মাধ্যমে যখন আপাতিত হবে, কোনো একটি স্বচ্ছ মাধ্যমে যখন আপাতিত হবে, ধরো এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা ধরো কাঁচ মাধ্যম বা গ্লাস মিডিয়াম। এটা যদি বিভেদ তল হয় তাহলে এই বিভেদ তলের উপর হচ্ছে এটা হচ্ছে অঙ্কিত অবিলম্ব। আলো যখন কোনো স্বচ্ছ মাধ্যমে আলোক রশ্মি আপাতিত হলো, এটা হচ্ছে আলোক রশ্মি যখন আপাতিত হচ্ছে তখন সেটা অর্ডিনারি লাইট বা আনপোলারাইজড লাইট। আনপোলারাইজড লাইট যখন আলোক রশ্মি আপাতিত হলো তখন কিছু আলোক রশ্মি এখান থেকে প্রতিফলিত হয়ে যাবে এবং কিছু আলোক রশ্মি, যেহেতু সে হালকা মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রবেশ করতেছে, কিছু আলোক রশ্মি সে প্রতিসরিত হয়ে যাবে। কিছু আলোক রশ্মি প্রতিফলিত হবে এবং কিছু আলোক রশ্মি প্রতিসরিত হবে, প্রতিফলিত হবে এবং প্রতিসরিত হবে। দেখা গেছে যে যে আলোক রশ্মিগুলি প্রতিফলিত হয়ে যাচ্ছে সেই প্রতিফলিত আলোক রশ্মিগুলি পার্শিয়ালি পোলারাইজড হয়। পার্শিয়ালি পোলারাইজড মানে হচ্ছে, আমরা একটু ধারণা দিয়ে নেই পার্শিয়ালি পোলারাইজড লাইটটা কি। পার্শিয়ালি পোলারাইজড লাইট হচ্ছে যে লাইটটা ভাইব্রেশন সংখ্যা কোনো একটা নির্দিষ্ট তল বরাবর বেশি থাকে সেটা হচ্ছে পার্শিয়ালি পোলারাইজড লাইট। যেমন ধরো আমার এই যে ভাইব্রেশনগুলি ভার্টিক্যাল যে ভাইব্রেশনগুলি, এই ভাইব্রেশনের তুলনায় হরিজন্টাল ভাইব্রেশনের সংখ্যা কিন্তু এখানে কম দেখানো হয়েছে। তার মানে এখানে ভার্টিক্যালি ভাইব্রেশনগুলি বেশি। তো ভার্টিক্যালি ভাইব্রেশন যদি বেশি হয় তাহলে আমরা বলবো যে এই লাইটটা হচ্ছে পার্শিয়ালি পোলারাইজড লাইট বা আংশিক সমবর্তিত আলো। তার মানে আমরা তো জানি যে কোনো একটা সোর্স থেকে যখন আলোক রশ্মিগুলো নির্গত হয় তখন প্রত্যেকটা ডাইরেকশন বরাবর তার সমপরিমাণ ভাইব্রেশন থাকে, যার কারণে সেটাকে বলা হয় আনপোলারাইজড লাইট। এখন যখন সেটা পোলারাইজড হয়ে যাচ্ছে তখন কোনো একটা নির্দিষ্ট ডাইরেকশন বরাবর ভাইব্রেশনের সংখ্যা যদি বেশি হয় তাহলে সেটাকে আমরা বলবো পার্শিয়ালি পোলারাইজড লাইট। যেমন এটা হচ্ছে পার্শিয়ালি পোলারাইজড লাইট, কারণ এটার ভার্টিক্যাল কম্পোনেন্টগুলো বেশি। আর যখন এটা রিফ্র্যাক্টেড হয়ে যাচ্ছে বা প্রতিসরিত হয়ে যাচ্ছে তখন সেটা আনপোলারাইজড লাইটে রয়ে যাচ্ছে। এটা আনপোলারাইজড লাইট। বিজ্ঞানী ব্রুস্টার দেখেন যে কোন একটা স্পেসিফিক অ্যাঙ্গেলে যখন আলোক রশ্মি কোনো একটা স্বচ্ছ মাধ্যমে যখন আপাতিত হয়, স্পেসিফিক অ্যাঙ্গেল, কত অ্যাঙ্গেল সেটা আমরা পরে দেখব, অ্যাঙ্গেলে যদি আপাতিত হয় তাহলে এই প্রতিফলিত আলোক রশ্মি এবং প্রতিসরিত আলোক রশ্মির মধ্যকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যায় এবং তখন এই প্রতিফলিত আলোক রশ্মিগুলি তখন আর পার্শিয়ালি পোলারাইজ থাকে না, তখন একদম প্লেন পোলারাইজ লাইটে রূপান্তরিত হয়ে যায়। এই লটাকে বলা হয় ব্রুস্টার্স ল। তাহলে কি বললাম? এটা হচ্ছে বায়ু মাধ্যম, এটা হচ্ছে কাঁচ মাধ্যম, এটা হচ্ছে বিভেদ তল, এটা হচ্ছে অবিলম্ব। অবিলম্বের সাথে আপাতিত আলোক রশ্মি, operated of ray,
প্রতিফলিত হয়ে গেল। এবং কিছু আলোক রশ্মি প্রতিফলিত হয়ে গেল। তাহলে এটা হচ্ছে আনপোলারাইজড লাইট। কোন একটি স্পেসিফিক অ্যাঙ্গেলে যদি সে আপাতিত হয়, আমি স্পেসিফিক অ্যাঙ্গেলটাকে ধরে নিলাম আইপি, আপাতিত হয়, তাহলে দেখা যাবে যে এই যে প্রতিফলিত যে আলোক রশ্মিগুলি, সেই প্রতিফলিত আলোক রশ্মিগুলি সম্পূর্ণরূপে প্লেন পোলারাইজড লাইটে রূপান্তরিত হয়ে যাবে, সম্পূর্ণরূপে প্লেন পোলারাইজড লাইটে রূপান্তরিত হয়ে যাবে। প্লেন পোলারাইজড লাইটে রূপান্তরিত হয়ে যাবে এবং আমাদের যে রিফ্র্যাক্টেড যে রেটা সেটা আনপোলারাইজড হয়ে যাবে। এবং দেখা যাবে যে এই রিফ্লেক্টেড রে বা প্রতিফলিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি এদের মধ্যকার অ্যাঙ্গেল হয়ে যাবে 90 ডিগ্রি। তাহলে এটা যদি আপাতন কোণ হয় তাহলে এটা হবে প্রতিফলিত কোণ। আমরা জানি যে আপাতন কোণ এবং প্রতিফলন কোণ সমান। এটা যদি আইপি হয় এবং এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এই কোণটা হবে 90 মাইনাস আইপি, এটা হবে আর। ওকে, আচ্ছা, তাহলে ব্রুস্টার্স লটা কি বলেছে? ব্রুস্টার্স লটা বলছে যে কোনো একটা নির্দিষ্ট কোণে আলোক রশ্মি যদি কোনো একটা স্বচ্ছ মাধ্যমে যদি আপাতিত হয়, তখন দেখা যায় যে প্রতিফলিত যে রশ্মিগুলি আছে সেই প্রতিফলিত রশ্মিগুলি প্লেন পোলারাইজড লাইট হয়ে যাচ্ছে, প্রতিফলনের মাধ্যমে সেটা সমবর্তিত আলো হয়ে যাচ্ছে এবং আমাদের যে প্রতিসরিত যে রশ্মিগুলি সেই প্রতিসরিত রশ্মিগুলি আনপোলারাইজডই হয়ে যাচ্ছে এবং এদের মধ্যকার অ্যাঙ্গেল হয়ে যাচ্ছে 90 ডিগ্রি। তাহলে এই স্পেসিফিক অ্যাঙ্গেলটা কত? দেখা গেছে যে বায়ু এবং কাচের মধ্যকার যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটাকে বলা হয় পোলারাইজেশন অ্যাঙ্গেল, আপাতন কোণ বা পোলারাইজেশন অ্যাঙ্গেল, বা এটার আরেকটা নাম হচ্ছে ব্রুস্টার্স অ্যাঙ্গেল বা পোলারাইজেশন অ্যাঙ্গেল, যেটাকে আমরা আইপি দ্বারা ডিফাইন করছি। সেটা হচ্ছে বায়ু এবং কাচের মধ্যে হচ্ছে 57 ডিগ্রি, বায়ু ও কাচের মধ্যে হচ্ছে সেটা 57 ডিগ্রি, এবং বায়ু এবং পানির মধ্যে সেটা হচ্ছে 53 ডিগ্রি, এবং পানির মধ্যে সেটা হচ্ছে 53 ডিগ্রি। তার মানে 57 ডিগ্রি অ্যাঙ্গেলে যখন আপাতিত আলোক রশ্মি কোনো কাচ মাধ্যমের উপর এসে যখন পড়তেছে, তখন দেখা যায় যে প্রতিফলিত রশ্মিটা প্লেন পোলারাইজড লাইট হয়ে যাচ্ছে এবং প্রতিফলিত রশ্মি ও প্রতিসরিত রশ্মির মধ্যকার অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে একটু খেয়াল করে দেখো, আমরা যদি এখান থেকে স্নেলস লটাকে যদি আমরা একটু অ্যাপ্লাই করি, স্নেলস ল কি বলছে যে বায়ু মাধ্যমের সাপেক্ষে গ্লাস মাধ্যমের প্রতিসরাঙ্ক হবে আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের সমানুপাতে। ওকে, আপাতন কোণের সাইন এবং প্রতিসরণ কোণের সাইনের সমানুপাতে। আচ্ছা, প্রতিসরণ কোণের সাইনের সমানুপাতে। তাহলে একটু খেয়াল করে দেখো, সাইন আইপি বাই সাইন আর, তাহলে এটা যদি আইপি হয়, এটা তো আবার 90 ডিগ্রি, এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে এটা হবে 90 মাইনাস আইপি টু করে একটা।
90 মাইনাস আইপি। আচ্ছা 90 মাইনাস আইপি, তাহলে এটা যদি টোটালটা 90 ডিগ্রি হয়, এটা যদি আইপি হয়, তাহলে এটা হবে 90 মাইনাস আইপি। এটা হবে 90 মাইনাস আইপি। এটা যদি 90 মাইনাস আইপি হয়, এই টোটালটা আবার 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে? এই কোণটা হবে 90 মাইনাস 90 মাইনাস প্লাস আইপি, তার মানে হবে আইপি। তাহলে এটা যদি আইপি হয়, তাহলে এই আর অ্যাঙ্গেলটা কি হবে? এটা হবে আবার 90 মাইনাস আইপি। তাহলে একটু খেয়াল করে দেখো, এটা হচ্ছে আইপি, আপতন কোণ, প্রতিফলন কোণ, পরস্পর সমান। এটা যদি আইপি হয়, ডেফিনেটলি এটা আইপি। এটা যদি আইপি হয়, তাহলে আমার এই টোটালটা 90 ডিগ্রি, তার মানে এটা হবে 90 মাইনাস আইপি। এটা যদি 90 মাইনাস আইপি হয়, তাহলে প্রতিফলিত রশ্মি এবং প্রতিসরিত রশ্মি আবার 90 ডিগ্রি। তাহলে এই কোণটা হবে 90 মাইনাস 90 মাইনাস প্লাস আইপি, তার মানে হচ্ছে আইপি। এটা যদি আইপি হয়, তাহলে ডেফিনেটলি আমার এটা হবে 90 মাইনাস আইপি। তাহলে একটু খেয়াল করে দেখো, এ মিউ জি সমান সমান সাইন আইপি বাই সাইন আর যদি হয়, তাহলে সাইন আইপি ডিভাইডেড বাই সাইন আর এর মান হচ্ছে, আর এর মান হচ্ছে 90 মাইনাস আইপি। তাহলে এখান থেকে লেখা যায় সাইন আইপি ডিভাইডেড বাই কজ আইপি সমান সমান ট্যান আইপি। তাহলে এ মিউ জি সমান সমান ট্যান আইপি সমান সমান মিউ জি ডিভাইডেড বাই মিউ এ, শূন্য মাধ্যমের সাপেক্ষে শূন্য মাধ্যমের সাপেক্ষে। এটা যদি 1 হয়, তাহলে এটা হবে মিউ জি ইকুয়ালস টু মিউ। তার মানে লেখা যায় মিউ ইকুয়ালস টু ট্যান আইপি। এটাই হচ্ছে আমাদের, তাহলে আইপি সমান সমান কত? ট্যান ইনভার্স মিউ। এটাই হচ্ছে আমাদের ব্রুস্টারস অ্যাঙ্গেল। তাহলে পোলারাইজেশন বাই রিফ্লেকশনটা কি ব্যাখ্যা করতেছে? পোলারাইজেশন বাই রিফ্লেকশনটা ব্যাখ্যা করতেছে যে যদি বায়ু এবং কাচ মাধ্যম হয়, যদি আপাতিত আলোক রশ্মিটা 57 ডিগ্রি কোণে যদি কাচ মাধ্যমের উপর যদি আপাতিত হয়, তাহলে দেখা গেছে যে প্রতিফলিত যে রশ্মিটা হবে, সেই প্রতিফলিত রশ্মিটা হবে প্লেন পোলারাইজড লাইট। তাহলে আমরা আনপোলারাইজড লাইটের থেকে প্লেন পোলারাইজড লাইট পেয়ে গেলাম। এবং প্রতিফলিত রশ্মি ও প্রতিসরিত রশ্মির মধ্যকার অ্যাঙ্গেল হয়ে যাবে তখন 90 ডিগ্রি। যদি হয়, তাহলে সেক্ষেত্রে ব্রুস্টারস অ্যাঙ্গেলটা হবে কাচ মাধ্যমের প্রতিসরণকে ইনভার্স ট্যানের সমান। এখন এটাকে আমরা জেনারেল ফর্মে দিতে পারি এ মিউ জি। আমরা তো মিউ এটাকে 1 ধরে আমরা এই ফর্মুলা পেয়েছিলাম, তো আমরা ইন জেনারেল ফর্মটা আমরা এটা দিতে পারি। এখন কথা হচ্ছে যে এই যে সমাবর্তন কোণ বা পোলারাইজেশন অ্যাঙ্গেল এবং সংকট কোণ, এদের মধ্যে একটা সম্পর্ক নিরূপণ করা যায়। পোলারাইজেশন অ্যাঙ্গেল এবং সংকট কোণের মধ্যে আমরা একটা সম্পর্ক নিরূপণ করতে পারি। সংকট কোণের ডেফিনেশনটা কি? মিউ সমান সমান 1 ডিভাইডেড বাই সাইন থিটা সি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল। এবং মিউ সমান সমান আমরা এখান থেকে কি পেলাম? ট্যান আই পি। তাহলে দুইটা মিউ যদি ইকুয়াল লিখতে পারি, তাহলে ট্যান আই পি সমান সমান 1 ডিভাইডেড বাই সাইন থিটা সি সমান সমান কোসেক থিটা সি লেখা যায়। তাহলে আইপি সমান সমান ট্যান ইনভার্স কোসেক থিটা সি। এটাই হচ্ছে পোলারাইজেশন অ্যাঙ্গেল। পোলারাইজেশন অ্যাঙ্গেল হচ্ছে ট্যান ইনভার্স কোসেক থিটা সি। এটাই হচ্ছে আমাদের সমাবর্তন কোণ এবং সংকট কোণের মধ্যকার সম্পর্ক। সমাবর্তন কোণ এবং সংকট কোণের মধ্যকার সম্পর্ক। তো পোলারাইজেশন বাই রিফ্লেকশন বা ব্রুস্টারস লটা এই পর্যন্তই। এরপর আমরা চলে যাব পোলারাইজেশন বাই স্ক্যাটারিং। পোলারাইজেশন বাই স্ক্যাটারিং, স্ক্যাটারিং টপিকটা তোমাদের লেভেলে নাই, তোমাদের ইন্টারমিডিয়েট লেভেলে স্ক্যাটারিং নিয়ে তেমন একটা আলোচনা নাই। তারপরে হচ্ছে লোকে আমরা জাস্ট পোলারাইজেশন ব্যাখ্যা করার জন্য আমরা হচ্ছে স্ক্যাটারিংটা একটু আলোচনা করি। আমাদের যে আকাশ আমরা নীল কেন দেখি, সেগুলো হচ্ছে স্ক্যাটারিং এর প্রভাব। তারপর স্ক্যাটারিংটা হচ্ছে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পারেবল কোনো পার্টিকেলের উপর যখন আলোক রশ্মি আপাতিত হয়, তখন আলোটা ছড়িয়ে পড়ে। এই যে আলোর যে ছড়িয়ে পড়াটা, সেটাই হচ্ছে আমাদের স্ক্যাটারিং। আমরা এটা নিয়ে খুব একটা বেশি বিস্তারিত আলোচনা এই পর্যায়ে করব না। জাস্ট পোলারাইজেশনটা একটু ব্যাখ্যা করার জন্য আমরা একটু দেখি যে যদি কোনো আনপোলারাইজড লাইট কোনো স্ক্যাটারারের উপর, স্ক্যাটারার মানে হচ্ছে কোন একটি কণা, যে কণাটার
প্রস্থ হচ্ছে বা যে কোণাটার সাইজ হচ্ছে যে আপাতিত আলোক রশ্মি পড়তেছে সেই আলোক রশ্মির তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কম্পারেবল বা তরঙ্গ দৈর্ঘ্যের প্রায় সমান। তার মানে স্ক্যাটারটা কি পরিমাণ ক্ষুদ্র বোঝা যাচ্ছে। তো যখন কোনো আনপোলারাইজ লাইট যখন কোনো স্ক্যাটারের উপর যখন আপাতিত হয় তখন এই স্ক্যাটারার কি করে, ওই আনপোলারাইজ লাইটের যে ভাইব্রেশন দুইটা আছে সেই ভাইব্রেশন দুইটাকে সে আলাদা আলাদা তলে কম্পিত করে, সেই ভাইব্রেশন দুইটা সে আলাদা আলাদা তলে কম্পিত করে। ওকে, তাহলে এটা হচ্ছে প্লেন পোলারাইজ লাইট। ঠিক একই রকম ভাবে এটাও হচ্ছে প্লেন পোলারাইজ লাইট। তাহলে স্ক্যাটারিং এর মাধ্যমে আমরা আনপোলারাইজ লাইট থেকে প্লেন পোলারাইজ লাইটে আমরা কনভার্ট করতে পারি। এখন কথা হচ্ছে যে স্ক্যাটারিং এর মাধ্যমে যে আমরা প্লেন পোলারাইজ লাইট যে আমরা পেলাম, এটার মাধ্যমে লাইট যে একটা ট্রান্সভার্স ওয়েভ সেটা হচ্ছে আমরা ব্যাখ্যা করতে পারি। দেখো, এই যে প্লেন পোলারাইজ লাইটটা আমরা পেলাম, এই প্লেন পোলারাইজ লাইটের যে ভাইব্রেশনগুলি, এই ভাইব্রেশনগুলি পরস্পরের সাথে কিভাবে আছে, পারপেন্ডিকুলার আছে, তাই না? তার মানে ভাইব্রেশনগুলি পারপেন্ডিকুলারলি অবস্থান করতেছে। আমাদের ট্রান্সভার্স ওয়েভের যে বৈশিষ্ট্যটা, সেই ট্রান্সভার্স ওয়েভটা যদি এটা হয় তাহলে আমাদের পার্টিকেলের যে ভাইব্রেশনটা সেটা কিন্তু ওয়েভের প্রপাগেশনের সাথে সবসময় পারপেন্ডিকুলারলি অবস্থান করে। এটা হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। ওয়েভের প্রপাগেশনের সাথে সে সবসময় পারপেন্ডিকুলার অবস্থান করে। তাহলে একটু খেয়াল করে দেখো, ওয়েভের প্রপাগেশন হচ্ছে স্ক্যাটারের উপর এরকম এবং তার ভাইব্রেশনগুলি হচ্ছে পারপেন্ডিকুলার। এই ভাইব্রেশন অথবা এই ভাইব্রেশন এরা কি পরস্পরের সাথে পারপেন্ডিকুলার, এই ভাইব্রেশন অথবা এই ভাইব্রেশন, কারণ ডট দ্বারা আমরা এই তলের ভিতরের দিকে ভাইব্রেশনগুলো বোঝাচ্ছি আর এটার মাধ্যমে আমরা এই ভাইব্রেশন হরিজন্টালি এই ভাইব্রেশনগুলো বোঝাচ্ছি। তার মানে যদি আলো লঙ্গিটিউডিনাল ওয়েভ হইতো তাহলে কিন্তু তার ভাইব্রেশনগুলি আলোর প্রপাগেশন ওয়ের সাথে প্যারালালি অবস্থান করতো। তার মানে এটা যদি পার্টিকেল হইতো, এই পার্টিকেল একবার সামনে যেত, একবার পিছনে আসতো, সামনে যেত, পিছনে আসতো, সামনে যেত, পিছনে আসতো। তার প্রপাগেশনটা কিন্তু পার্টিকেলের ভাইব্রেশনের সাথে কিন্তু প্যারালালি অবস্থান করতো। কিন্তু এক্ষেত্রে এটা হচ্ছে লঙ্গিটিউডিনাল ওয়েভের জন্য। তাহলে আমরা স্ক্যাটারিং এর মাধ্যমে কি দেখতেছি? স্ক্যাটারিং এর মাধ্যমে আমরা দেখতেছি ভাইব্রেশনগুলি পরস্পরের সাথে পারপেন্ডিকুলার। তো ভাইব্রেশনগুলি যদি পরস্পরের সাথে পারপেন্ডিকুলার হয় তাহলে সেটা কি ট্রান্সভার্স ওয়েভের বৈশিষ্ট্য ফলো করতেছে না লঙ্গিটিউডিনাল ওয়েভের বৈশিষ্ট্য ফলো করতেছে? ডেফিনেটলি সেটা ট্রান্সভার্স ওয়েভের বৈশিষ্ট্য ফলো করতেছে। তার মানে লাইট হচ্ছে একটা ট্রান্সভার্স ওয়েভ। সো এই হচ্ছে আমাদের পোলারাইজেশন বা স্ক্যাটারিং। এরপর আমরা চলে যাব দ্বৈত প্রতিসরণ বা ডুয়েল রিফ্র্যাকশন এর মাধ্যমে কিভাবে আমরা পোলারাইজ লাইট পেয়ে থাকি। এখন আমরা দ্বৈত প্রতিসরণের মাধ্যমে পোলারাইজেশনটা একটু ব্যাখ্যা করার চেষ্টা করব। দ্বৈত প্রতিসরণ মানে হচ্ছে আমাদের নাম থেকে বোঝা যাচ্ছে যে এখানে দুইবার প্রতিসরিত হবে আলোক রশ্মি দুইবার প্রতিসরিত হবে। সো দ্বৈত প্রতিসরণের জন্য আমরা যে ক্রিস্টালটা ব্যবহার করতেছি সেই ক্রিস্টালটা হচ্ছে একটি ক্যালাসাইট ক্রিস্টাল, যেটা একটা নাম হচ্ছে নিকল প্রিজমটা হচ্ছে ক্যালাসাইট ক্রিস্টাল দ্বারা তৈরি এবং এই ক্যালাসাইট ক্রিস্টালটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেটের একটা স্ফটিক। আচ্ছা, তো এই ক্যালাসাইট ক্রিস্টালের উপর যখন আনপোলারাইজড লাইট এসে যখন আপাতিত হয় তখন এই আনপোলারাইজড লাইটের যে ভাইব্রেশনগুলি সেই ভাইব্রেশনগুলি আমি দ্বৈত প্রতিসরণের মাধ্যমে আমরা দুইটা ইন্ডিভিজুয়ালি ভাইব্রেশনে আমরা পৃথক করে দেব। এখন কথা হচ্ছে যে এই দ্বৈত প্রতিসরণটা আসলে কিভাবে সংঘটিত হয়। ধরো কোন একটা কাগজের উপর তুমি একটা ডট এঁকে যদি ক্যালাসাইট ক্রিস্টালের মাধ্যমে যদি তুমি এই ডটটা যদি দেখার চেষ্টা করো তখন দেখা যাবে যে এই ডটটা ক্যালাসাইট ক্রিস্টালের মধ্য দিয়ে এই ডট থেকে যে আলোক রশ্মিটা আসতেছে সেই আলোক রশ্মিটা ক্যালাসাইট ক্রিস্টালের মধ্যে আপাতিত হওয়ার পর
সেই ক্যালসাইট ক্রিস্টাল দুইটি ডট তোমাকে শো করবে, দুইটি ডট তোমাকে শো করবে। তাহলে কি হলো যে একটা ডটকে যদি তুমি ক্যালসাইট ক্রিস্টালের মাধ্যমে যদি তুমি দেখো, তাহলে সেখানে তুমি একটা ডটের পরিবর্তে তুমি দুইটা ডট দেখতে পারবে। তার মানে একটা ডট থেকে আলোক রশ্মি দুইবার প্রতিসরিত হয়ে যাচ্ছে, দুইবার প্রতিসরিত হয়ে যাচ্ছে, এই কারণে এটার নাম হচ্ছে দ্বৈত প্রতিসরণ। এখন কথা হচ্ছে যে এই যে দুইবার প্রতিসরিত হওয়ার ফলে যে দুইটা ডট আমরা দেখতে পাচ্ছি, এর মধ্যে একটা বিম্ব হচ্ছে সাধারণ বিম্ব এবং একটা বিম্ব হচ্ছে অসাধারণ বিম্ব। সাধারণ বিম্ব অসাধারণ বিম্ব আমরা কিভাবে দেখব বা কিভাবে বুঝতে পারবো, সেটা হচ্ছে এই ক্যালসাইট ক্রিস্টালটাকে যদি আমরা ঘুরাই ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে যদি আমরা ঘুরাই, তখন দেখা যাবে যে একটা বিম্ব আছে স্থির এবং অপর বিম্বটা ওই বিম্বটাকে সেন্টার করে তার চতুর্দিকে ঘুরতেছে। তাহলে কি বললাম, কোনো কাগজের উপর তুমি একটা ডট অঙ্কন করো, সেই ডটটাকে যদি তুমি ক্যালসাইট ক্রিস্টালের মাধ্যমে যদি তুমি দেখো, তাহলে দেখা যাবে যে ক্যালসাইট ক্রিস্টালের মাধ্যমে দেখার পর সেখানে তুমি দুইটা ডট দেখতে পাচ্ছ। এই দুইটা ডটের মধ্যে একটা হচ্ছে অর্ডিনারি ইমেজ, এই দুইটা তো ইমেজ, একটা হচ্ছে অর্ডিনারি ইমেজ এবং একটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ইমেজ। আমার কথা হচ্ছে যে কোনটা অর্ডিনারি ইমেজ কোনটা এক্সট্রা অর্ডিনারি ইমেজ, এটা তুমি কিভাবে বুঝবা? এটা বুঝার নিয়ম হচ্ছে যে ওই ক্যালসাইট ক্রিস্টালটাকে তুমি এখন ঘুরাও ক্লকওয়াইজ বা অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনে তুমি ঘুরাও, ঘোরালে পরে দেখা যাবে যে একটা ইমেজ বা একটা বিম্ব স্থির আছে, অপর বিম্বটা একটা বিম্ব স্থির আছে আর অপর বিম্বটা এই বিম্বটাকে কেন্দ্র করে তার চতুর্দিকে ঘুরতেছে। এই যে স্থির বিম্ব, এই স্থির বিম্বটাকে বলা হয় অর্ডিনারি ইমেজ, আর যে বিম্বটা ঘুরতেছে সেটার নাম হচ্ছে এক্সট্রা অর্ডিনারি ইমেজ। কথা ক্লিয়ার? এক্সট্রা অর্ডিনারি ইমেজ। তাহলে তুমি দুইটা বিম্ব কেন দেখলা? কারণ দুইবার আলোক রশ্মি প্রতিসরিত হয়ে যাচ্ছে, এই কারণে এটার নাম হচ্ছে দ্বৈত প্রতিসরণ। এখন আমরা এই চিত্রে আসি। এটা হচ্ছে একটা আনপোলারাইজ লাইট। একটা আনপোলারাইজ লাইট যখন একটা স্বচ্ছ মাধ্যমের উপর যখন আপাতিত হয় তখন সে প্রতিসরিত হয়ে যাবে, এটাই নিয়ম। স্বচ্ছ মাধ্যমের মধ্যে যখন আপাতিত হবে তখন সেটা প্রতিসরিত হয়ে যাবে। এখন এটা একটা স্পেশাল টাইপের ক্রিস্টাল, যার কারণে সেখানে প্রতিসরণটা দুইবার হচ্ছে। এখন এই যে আলোক রশ্মি আপাতিত হচ্ছে, এখানে যদি আমরা একটা অভিলম্ব অঙ্কন করি তাহলে সেটা হচ্ছে আমাদের আপাতন কোণ আই, এবং দুইবার যে প্রতিসরণ হচ্ছে সেই দুইবার প্রতিসরণটাকে আমি দুইটা কালারের মাধ্যমে রিপ্রেজেন্ট করতেছি, একটা হচ্ছে লাল কালার এবং একটা হচ্ছে নীল কালারের মাধ্যমে আমরা রিপ্রেজেন্ট করতেছি। লাল কালারের যে প্রতিসরণটা, সেই প্রতিসরণটা হচ্ছে এক্সট্রা অর্ডিনারি লাইট। কেন এটা এক্সট্রা অর্ডিনারি লাইট সেটার বৈশিষ্ট্য আমি একটু পরে বলতেছি। আর নীল কালারের যে প্রতিসরণটা, সেই প্রতিসরণটাকে বলা হয় অর্ডিনারি লাইটের প্রতিসরণ। দেখো লাল কালারের যে লাইটটা, এক্সট্রা অর্ডিনারি যে লাইটটা, সেই লাইটটার মধ্যে শুধুমাত্র একটা ভাইব্রেশনের এক্সিস্টেন্স আছে এবং অর্ডিনারি লাইটের মধ্যে আরেকটা ভাইব্রেশনের এক্সিস্টেন্স আছে। তার মানে সে এই আলোর এক্সিস্টেন্স, এই আলোর আনপোলারাইজ লাইটের যে ভাইব্রেশনগুলি, সেই ভাইব্রেশনগুলোকে সে পৃথক পৃথক করে দিচ্ছে। এখন এই এক্সট্রা অর্ডিনারি লাইটও সেটাও হচ্ছে প্লেন পোলারাইজ লাইট এবং অর্ডিনারি লাইট সেটাও হচ্ছে প্লেন পোলারাইজ লাইট। তার মানে আমরা দ্বৈত প্রতিসরণের মাধ্যমে আলোর পোলারাইজেশন আমরা এখান থেকে পাচ্ছি। এক্সট্রা অর্ডিনারি লাইটের যে প্রতিসরণ কোণ, অবিলম্বের সাথে যে প্রতিসরণ কোণটা, সেই কোণটাকে আমি আর ই দ্বারা ডিফাইন করছি, আর ই। আর অর্ডিনারি লাইটের যে প্রতিসরণটা, সেই প্রতিসরণটাকে আমরা আর নট বা আর ও দ্বারা ডিফাইন করছি। অর্ডিনারির জন্য আর ও, আর এক্সট্রা অর্ডিনারির জন্য আর ই। এক্সট্রা অর্ডিনারি লাইট আলোর প্রতিসরণ মেনে চলে না। অর্ডিনারি লাইট আলোর প্রতিসরণ সূত্র মেনে চলে। আলোর প্রতিসরণ সূত্র মেনে চলে। এক্সট্রা অর্ডিনারি লাইট আলোর প্রতিসরণ সূত্র মেনে চলে না। অর্ডিনারি লাইট যেহেতু আলোর প্রতিসরণ সূত্র মেনে চলে, তার মানে অর্ডিনারি লাইটের সাপেক্ষে আমরা যে প্রতিসরাঙ্কটা পাবো, সেই প্রতিসরাঙ্কটা হবে ধ্রুবক বা কনস্ট্যান্ট। সেই প্রতিসরাঙ্কটা হবে কনস্ট্যান্ট, ধ্রুবক। আর এক্সট্রা অর্ডিনারি লাইট যেহেতু আলোর প্রতিসরণ সূত্র মেনে চলে না, তার মানে আপাতিত রশ্মির সাপেক্ষে যে আলোর
প্রতিসরণটা হবে, সেটার জন্য যে প্রতিসরাঙ্কটা হবে সেই প্রতিসরাঙ্কটা হবে কনস্ট্যান্ট না, তার মানে ধ্রুব না, ধ্রুব না। তাহলে অর্ডিনারি লাইটের ক্ষেত্রে সে আলোর প্রতিসরণ মেনে চলে, এক্সট্রা অর্ডিনারি লাইটের ক্ষেত্রে সে আলোর প্রতিসরণ সূত্র মেনে চলবে না। যেহেতু আলোর প্রতিসরণ সূত্র মেনে চলবে না, তার মানে এক্সট্রা অর্ডিনারি লাইটের যে প্রতিসরাঙ্কটা হবে, এক্সট্রা অর্ডিনারি লাইটের সাপেক্ষে যে প্রতিসরাঙ্কটা হবে, সেই প্রতিসরাঙ্কটা ডেফিনেটলি ধ্রুব হবে না। তার মানে আমাদের মিউ নট সমান সমান সাইন আই ডিভাইডেড বাই সাইন আর নট বা আরো, আর মিউ ই সমান সমান সাইন আই ডিভাইডেড বাই সাইন আর ই। এই প্রতিসরাঙ্কটা ধ্রুব হবে, কিন্তু এই প্রতিসরাঙ্কটা ধ্রুব হবে না। সেটা আপাতন কোণের উপর নির্ভর করবে। যেহেতু এটা ধ্রুব হবে না, আপাতন কোণের মান চেঞ্জ হলে পরে আমাদের এই প্রতিসরাঙ্কটাও চেঞ্জ হয়ে যাবে, কিন্তু আপাতন কোণের মান চেঞ্জ হলে পরে অর্ডিনারি লাইটের প্রতিসরাঙ্ক চেঞ্জ হবে না। আচ্ছা, এখন দেখো এখান থেকে আরো কয়েকটা শর্ত আমরা নিরূপণ করতে পারি। সেটা হচ্ছে যে এই যে অর্ডিনারি লাইটের যে প্রতিসরাঙ্কটা, সেই প্রতিসরাঙ্কটা হবে এক্সট্রা অর্ডিনারি লাইটের প্রতিসরাঙ্কের তুলনায় বেশি। এগুলার বিভিন্ন ধরনের প্রুফ আছে, সেগুলো আমরা আপাতত আলোচনা করব না। আমরা শুধুমাত্র একটু কন্ডিশনগুলো জেনে রাখি। যেহেতু প্রতিসরাঙ্ক বেশি, তার মানে আর নট ইজ লেস দ্যান আর ই হবে। যদি প্রতিসরাঙ্ক যদি বেশি হয়, সেটা প্রতিসরণ কোণের সাপেক্ষে ব্যস্তানুপাতিক, সাইনের ব্যস্তানুপাতিক, যার কারণে মিউ নট যদি মিউ এর থেকে যদি বেশি হয়, তাহলে আর নট অবশ্যই আর এর থেকে কম হবে। তাহলে ভি নট মাস্ট বি লেস দ্যান ভি হবে। তার মানে অর্ডিনারি লাইটের যে ভেলোসিটি, সেই ভেলোসিটিটা হবে এক্সট্রা অর্ডিনারি লাইটের ভেলোসিটির তুলনায় কম। এই কন্ডিশনগুলো আমাদের একটু জেনে রাখতে হবে, তার কারণ হচ্ছে আমাদের এগুলোর থেকে অবজেক্টিভ আসতে পারে। তাহলে অর্ডিনারি লাইটের যে প্রতিসরাঙ্ক, সেই প্রতিসরাঙ্কটা হবে এক্সট্রা অর্ডিনারি লাইটের প্রতিসরাঙ্কের থেকে বেশি। যেহেতু প্রতিসরণ কোণের সাপেক্ষে ব্যস্তানুপাতিক, যার কারণে অর্ডিনারি লাইটের প্রতিসরণ কোণ এক্সট্রা অর্ডিনারি লাইটের প্রতিসরণ কোণের থেকে কম হবে। প্রতিসরাঙ্ক যেহেতু ভেলোসিটির সাথে ব্যস্তানুপাতিক, তার মানে আমাদের অর্ডিনারি লাইটের ভেলোসিটি ডেফিনেটলি এক্সট্রা অর্ডিনারি লাইটের ভেলোসিটির তুলনায় কম হবে। তো এইভাবে আমরা ডুয়েল রিফ্র্যাকশন বা দ্বৈত প্রতিসরণ আমরা ব্যাখ্যা করতে পারি। সো এই হচ্ছে আমাদের পোলারাইজেশন অফ লাইট ইন কেস অফ ডুয়েল রিফ্লেকশন। দ্বৈত প্রতিসরণের মাধ্যমে আমরা আলো সমবর্তন ব্যাখ্যা করতে পারি। তাহলে আলো সমবর্তন থেকে আমরা একটু রিভিউটা নিই যে আলো সমবর্তন আসলে বেসিক্যালি কয়ভাবে আমরা আলো সমবর্তন দেখলাম। একটা হচ্ছে আলোর সমবর্তন আমরা পোলারাইজারের মাধ্যমে আলো সমবর্তন দেখলাম, তারপর হচ্ছে আমরা রিফ্লেকশনের মাধ্যমে আলো সমবর্তন দেখলাম, তারপর হচ্ছে স্ক্যাটারিং এর মাধ্যমে আলো সমবর্তন দেখলাম, লাস্টে আমরা ডুয়েল রিফ্লেকশনের মাধ্যমে আলো সমবর্তন দেখলাম। তো এই হচ্ছে তোমাদের ভৌত আলোক বিজ্ঞানের থিওরিটিক্যাল কনসেপ্ট। আজকে আমরা পোলারাইজেশনের মাধ্যমে এই ভৌত আলোক বিজ্ঞানের থিওরি আমরা শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে আমরা আরো নতুন টপিক নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।